পদার্থবিজ্ঞানে আমাদের পরিবেশের সমস্ত পদার্থকে ৩টি ভাগে ভাগ করে নিতে পারি। অর্থাৎ আমরা যা কিছুই দেখতে পাই সেটিকে সলিড বলতে পারি অথবা লিকুইড বলতে পারি অথবা গ্যাস বলতে পারি অথবা বলতে পারি না মানে সেটি সলিড হবে, নতেজ লিকুইড হবে, নতেজ গ্যাস। কোনটির একটি হবেই। যেমন উদাহরণস্বরূপ তুমি যে জল খাও সেটি কি? সেটি কিন্তু লিকুইড। এবং তুমি যে নিঃশ্বাস প্রশ্বাস পরিবেশের সঙ্গে চালাও সেটি কি? সেই সেই যে ম্যাটার, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সেগুলি কি? সেগুলি গ্যাস। আবার তুমি যে চিনির টুকরো নাও, ভাত খাও, মুড়ি খাও ইত্যাদি ইত্যাদি সেগুলি কি? সলিড। সো সলিড এবং লিকুইড মিশ্রণ। তো সেগুলিকে আমরা বলতে পারি যে সলিড, লিকুইড, গ্যাস ৩ ভাগে বিভক্ত আমাদের পরিবেশের সমস্ত পদার্থ। এবং এই পদার্থগুলির মধ্যে ফেজের, এগুলিকে ফেজ বলা হয়। অর্থাৎ লিকুইড একটি ফেজ, সলিড একটি ফেজ, গ্যাস একটি ফেজ। সো এই ফেজগুলির মধ্যে নিজেদের মধ্যে ট্রান্সফরমেশন হয়। কখন হয়? যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয় অথবা প্রেসার ইনক্রিজ করা হয় বা ডিক্রিজ করা হয়। উদাহরণস্বরূপ তুমি যে জল তুমি দেখে থাকো সেটি কখনো কখনো বরফ হয়ে যায়, আইস হয়ে যায়। কখন হয়? যখন টেম্পারেচার খুব কম হয়। সো সেটি বোঝানোর জন্য কখন গ্যাস টু সলিড, কখন সলিড টু গ্যাস ইত্যাদি ইত্যাদি যা কিছুই পসিবল, মানে ডাইরেক্ট গ্যাস টু সলিডও পসিবল কিন্তু। তো কখন কোনটি হবে সেগুলিকে বোঝানোর জন্যই আমি এই ডায়াগ্রামটি তোমাদের সামনে এনেছি, যেখানে তোমার সামনে স্পষ্ট করব এটির মাধ্যমে যে প্রথমে তোমাকে ধরে নিতে হবে যে এই হরিজন্টাল বরাবর আমি যে ব্লু কালার দিয়ে আঁকলাম এটিকে হরিজন্টাল অ্যাক্সিস বলা হয়। এবং লাল কালার দিয়ে তোমাকে বোঝানোর জন্য অপরের দিক বরাবর সো ভার্টিক্যাল অ্যাক্সিস বলা হয়। সো ভার্টিক্যাল অ্যাক্সিসের যে তীর চিহ্ন দেখালাম সে তীরটি কি? সেদিক বরাবর ওই কোয়ান্টিটিটি ইনক্রিজ হয়। এটি এই সিম্বলটির অর্থ। 1 মিনিট, সরি। সো এই ব্লু কালারের যে অ্যারো সেটি রিপ্রেজেন্ট করছে কি? এটি রিপ্রেজেন্ট করছে এই যে সি পয়েন্ট। সি পয়েন্ট থেকে যত আমরা হরিজন্টাল অ্যাক্সিস বরাবর, হরিজন্টাল কি বললাম? যেটি আমরা ফ্ল্যাট সারফেসের সঙ্গে যে ফ্ল্যাট যেটি অ্যাক্সিস সেটিকে হরিজন্টাল অ্যাক্সিস বলি। এবং লম্ব খাড়াভাবে লাল কালারের যে অ্যাক্সিসটি সেটিকে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস। সো এই সি পয়েন্ট থেকে যদি আমরা হরিজন্টাল অ্যাক্সিস বরাবর এগোই, এই দিক বরাবর এগোই, সেক্ষেত্রে কি হচ্ছে? টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। সো সি পয়েন্টে যদি টেম্পারেচার 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি তো সম্ভব নয় এখনো পর্যন্ত। সো পয়েন্ট বা 10 ডিগ্রি ধরে নাও না, কি অসুবিধে? সো আমরা 10 ডিগ্রি থেকে শুরু করেছি, ঠিক আছে? জেনারেলিটি দেখাচ্ছি আমি। সো 10 ডিগ্রি থেকে যদি তুমি এই পয়েন্টে এগোও তাহলে 10-এর থেকে বেশি হবে। এবং তোমার স্কেলের ওপর ডিপেন্ড করবে তুমি কত নিতে চাও। তারপর মানে এখানে তুমি চাইলে 20ও নিতে পারো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে সেম ডিস্টেন্স পর মানে এই দূরত্বে তুমি 20 হয়ে গেলে, সো আবার কিছুটা দূরত্বে এখানে তুমি 30, 40, 50 এভাবে এখানে তুমি ধরতে পারো 60। সো 60 ডিগ্রি পর্যন্ত তোমার 10 to 60 ডিগ্রি অর্থাৎ 50 ডিগ্রি ভেরিয়েশন রয়েছে টেম্পারেচারে। অর্থাৎ কোনো একটি সাবস্টেন্স হবে, মানে কোনো একটি পদার্থ হবে, যে পদার্থটি আমরা এখানে স্পেসিফিকলি বলছি না, আমরা উদাহরণ নেব, ওয়াটারের উদাহরণ নেব এবং কার্বন ডাইঅক্সাইডের উদাহরণ নেব। এক্ষেত্রে জেনারেল পদার্থ যদি জেনারেল হয়, মানে যে কোনো জেনারেল অর্থাৎ যে কোনো ধরনের পদার্থের ক্ষেত্রে এই ডায়াগ্রামটিই হবে। ওই পদার্থটি গ্যাস টু সলিড, সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস হতে গেলে এই যে ডায়াগ্রামটি দেখাচ্ছি সেটি অনুযায়ীই সেটি হবে। তাই এই ডায়াগ্রামটি বুঝে নাও। তাই হরিজন্টাল বরাবর যেভাবে টেম্পারেচার ইনক্রিজ হলো, ভার্টিক্যাল বরাবর কিন্তু প্রেসার ইনক্রিজ হবে। অর্থাৎ এই যে সি সি পয়েন্ট, সি পয়েন্টে যদি আমাদের সাম প্রেসার হয়, ধরে না কত প্রেসার? 0 অ্যাটমসফেরিক প্রেসারে সম্ভব কি? হ্যাঁ, 0 অ্যাটমসফেরিক প্রেসার আমরা ভ্যাকিউম তৈরি করে দিতে পারি। কমপ্লিট ভ্যাকিউম তৈরি করতে না পারলেও 0.1 অ্যাটমসফেরিক প্রেসার রয়েছে ধরে নাও। সো এই 0.1 অ্যাটমসফেরিক প্রেসার থেকে যত তুমি অপরের দিকে তুমি চিহ্নিত করবে,
অর্থাৎ পয়েন্ট ওয়ান, তুমি যদি এখানে একটি পয়েন্ট বোঝে নাও, মানে এই পয়েন্টে কিন্তু প্রেসার পয়েন্ট ওয়ান অ্যাটমসফেরিক প্রেসারের থেকে বেশি হতে পারে, এই পয়েন্টে প্রেসার 1 atm। সো 1 atm মানে কি, এটিএম কি রিপ্রেজেন্ট করে, অ্যাটমসফেরিক প্রেসার। সো এটিএম একটি ইউনিট প্রেসার মাপার, যেমন এক্ষেত্রে ডিগ্রি সেন্টিগ্রেড ইউনিট হচ্ছে টেম্পারেচার মেজার করার। সো ভার্টিক্যাল বরাবর এখানে 1 atm যদি হয়, এখানে কিন্তু 2 atm হবে। সো 2 atm প্রেসার। এটি জেনারেল একটি ফিগার দেখাচ্ছি, এটিকে ফেজ ডায়াগ্রাম বলা হয়, ঠিক আছে। সো জেনারেল ফেজ ডায়াগ্রাম, এই জেনারেল ফেজ ডায়াগ্রামে কি পেলে তুমি, যে আমাদের হরিজন্টাল অ্যাক্সিস বরাবর রিপিট করে দিই একবার, আমি এটি নামকরণ করি, তার সাথে সাথে তোমাকে বলে দিই যে এটিকে কি বললাম। সো এটি ফিগার, ফিগার হিসেবে নাম দিলাম ফিগার। কি এটির নাম, ফেজ ডায়াগ্রাম, যেখানে আমরা এক্স এক্সিস বরাবর কি বললাম, যে টেম্পারেচার ইনক্রিজ হবে এক্স এক্সিস বরাবর এগোলে পর, সরি ডায়াগ্রাম, সো ডায়াগ্রাম। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা অপরের দিকে উঠতে থাকি, সেক্ষেত্রে কি হবে, প্রেসার ইনক্রিজ হবে। বা জাস্ট দুটি জিনিস, ডান দিকে এগোলে আমাদের টেম্পারেচার ইনক্রিজ হবে এবং অপর দিকে উঠলে প্রেসার ইনক্রিজ হবে। এখন দেখি এই যে ফিগার, সেই ফিগারে দেখো তুমি সাদা কালারের তিনটি লাইন তুমি বিভক্ত দেখতে পাবে, মানে এই লাইনটার কথা বলছি আমরা, এই সি পয়েন্ট টু এ পয়েন্ট, সি পয়েন্ট টু এ পয়েন্ট একটি লাইন এখানে ক্রস মানে কাটা রয়েছে, এই যে এই লাইনটি, সেটি যাতে তুমি বুঝতে পারো তার জন্য অন্য একটি কালার নিচ্ছি, কোনো অসুবিধা নেই। সো আমি কি কালার নেব, এই কালারটি দিয়ে তোমাকে বোঝাই দিই, যে আমরা এ টু সি যদি যাই, দেখো সেই পাথটিকে একটি লাইন দ্বারা আমরা ভাগ করে নিলাম। আবার এ টু যদি আমরা ডি যাই, সেই লাইনটিকেও একটি একটি লাইন দিয়ে আমরা সেটিকে চিহ্নিত করে দিলাম। যেভাবে আমরা এ টু সি গিয়েছিলাম, সেভাবে এ টু ডি গেলে পর আমরা একটি পথ দেখালাম, এটি একটি পথ। সেভাবে এ টু আমরা যদি ডি যাই, এটি একটি পথ, এটি ডবল হবে না, জাস্ট একটি সিঙ্গেল লাইন, সিঙ্গেল পাথ। এই ঠিক হচ্ছে না। সো যেটি রয়েছে ছবিতে, সেটি তুমি দেখো, ছবিতে তো ক্লিয়ার দেখা যাচ্ছে যে এ টু সি একটি সাদা দাগ দিয়ে সেটিকে আলাদা করা রয়েছে, এবং যখনই তুমি সাদা ওই পাথটিকে ক্রস করবে, পদার্থটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে উদাহরণ দিয়ে বোঝায় একটি, ধরে নাও তোমার টেম্পারেচার এখানে 20 ডিগ্রি ছিল, তো সো 20 ডিগ্রি টু এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে তুমি 30 ডিগ্রি এবং 40 ডিগ্রির মাঝে তুমি তোমার টেম্পারেচার রেখেছিলে, মানে এই টেম্পারেচারেই আমরা সাধারণত থেকে থাকি, 30 টু 40। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। সো এই 30 টু 40 ডিগ্রির মধ্যে কি হবে, এবং আমাদের যে অ্যাটমসফেরিক প্রেসার সেটি ধরে নাও কি, সেটি এই পয়েন্টে ধরে নাও। সো এটি যদি 1 atm হয়, সো এটি 1 atm ধরে নিচ্ছি, না 1 atm আমরা ডিনোট করেছি এই পয়েন্টটিতে। এই পয়েন্টটি যেহেতু বলা রয়েছে 1 atm আগের থেকেই, তাই এটি 1 atm। সো দেখো এই টেম্পারেচার, আমি হাইলাইট করছি আবার অন্য একটি কালার দিয়ে, So, এই টেম্পারেচার এবং এই প্রেসার, এই প্রেসার এবং এই টেম্পারেচার কোন পয়েন্টে যাবে, সেটি ডট ডট দিয়ে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, যে সেটি যাচ্ছে আমাদের এই পয়েন্টে, এই পয়েন্টে। অর্থাৎ আমরা কিন্তু কোথায় রয়েছি, আমরা কিন্তু এখন রয়েছি এই রিজনে। রিজনটিকে আমরা একটি ছক্কা টাকাটা দাগ বুঝিয়ে দিই, যে এই রিজনে আমরা এখন রয়েছি। এই রিজনে, এই রিজনে যে কোনো পয়েন্টে তুমি থাকো না কেন, সেটি কি রিপ্রেজেন্ট করবে, সেটি রিপ্রেজেন্ট করবে লিকুইড। এই যে এখানে বলা রয়েছে, গোল করে দেখালাম, এখানে বলা রয়েছে সেটি রিপ্রেজেন্ট করবে লিকুইড। সো আমরা এখন রয়েছি লিকুইড, মানে টেম্পারেচার যেখানে আমরা দেখালাম, যেটি দেখালাম তোমাকে টেম্পারেচার, ওই টেম্পারেচারটি থাকা মানে এবং ওই প্রেসার থাকা মানে আমরা আমরা কোথায় রয়েছি, আমাদের পদার্থটি কি, আমাদের পদার্থটির ফেজ হচ্ছে লিকুইড ফেজে রয়েছে পদার্থটি। So, এই পয়েন্টে পদার্থটি রয়েছে, লিকুইড রয়েছে। এখন লিকুইড থেকে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, যদি টেম্পারেচার ইনক্রিজ করি কি হবে, এদিক বরাবর যাবে, এদিক বরাবর এগোলেই দেখো তুমি এই পয়েন্টটি ক্রস হয়ে যাচ্ছে, এই সাদা দাগটি, এই সাদা দাগটি এই পয়েন্টটিতে ক্রস হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পয়েন্টটি ক্রস হওয়া মানেই আমরা এই রিজনে চলে এলাম, এই যে দাগ দিচ্ছি আমি, এই রিজনে চলে এলাম। এবং এই রিজনে আসা মানে কি, এই রিজনে আসা মানে সেটি গ্যাস হয়ে যাওয়া, মানে আমরা যখনই ক্রস করলাম, এই যে লাইনটি কাট দিলাম, আমি যে কাট দিলাম না, মানে ওই লিকুইড টু টেম্পারেচার ইনক্রিজের পর এই পয়েন্টেই আমরা এই দাগটিতে ক্রস করে যাচ্ছি।
এই পয়েন্টে আমরা পদার্থটিকে গ্যাসে পরিবর্তন করে নিলাম। সো আমাদের লিকুইড টু গ্যাস হয়ে গেল টেম্পারেচার ইনক্রিজের মাধ্যমে। এবং লিকুইড টু গ্যাস হলে সেটিকে কি বলবো? ভেপারাইজেশন বলবো। ভেপার হয়ে গেল। আমরা জলের ক্ষেত্রে দেখে থাকি জল কেটলিতে ফুটন্ত অবস্থায় ধীরে ধীরে কমতে থাকে এবং বাষ্পটি দেখতে থাকি এবং বাষ্পচালিত ইঞ্জিন তার সেটি সেটি থেকেই চলে বাষ্পের যে প্রেসার সেটির সাহায্য নিয়ে। সো জল কিন্তু বাষ্পে পরিবর্তন হয় এবং সেটিকে আমরা ভেপারাইজেশন বলে থাকি, অর্থাৎ লিকুইড টু গ্যাস হওয়া মানেই ভেপারাইজেশন হয়ে গেল। এবং এটির উল্টোটিও হতে পারে, যদি আমাদের টেম্পারেচার যদি ওই পয়েন্টে না হয়ে যে পয়েন্টে আমি বললাম, সরি 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, আমি যে পয়েন্টটি বললাম যে আমরা যদি এই পয়েন্টে টেম্পারেচার না থেকে তার থেকে বেশি টেম্পারেচার নিতাম, মানে এই পয়েন্টে টেম্পারেচার নিয়েছি তো, এইটি না নিয়ে ধরেন আমি একটি নতুন টেম্পারেচার নিচ্ছি, লাল কালারে দেখাচ্ছি, সো এখানে নিচ্ছি, এখানে নিলে পর কি হতো, এখানে নিলে পর এবং আমাদের যে অ্যাটমসফিয়ারিক প্রেসার সেটি থাকলে পর সেটি দেখো তুমি এখানে পৌঁছচ্ছে, মানে আমাদের শুরু থেকে সেটি গ্যাসে রয়েছে, খুব হাই টেম্পারেচার, অলরেডি গ্যাস রয়েছে। সো গ্যাস টু আমাদের যদি লিকুইডে যেতে হয় কি হতে হবে, টেম্পারেচার কমাতে হবে, মানে এদিক বাঁ দিক বরাবর এগোতে হবে। আমরা ডান দিক বরাবর এগোলে কি হয়ে গেল, লিকুইড টু গ্যাস হলো দেখলাম, সেটিকে ভেপারাইজেশন বললাম। এখন গ্যাস টু লিকুইডও হতে পারে, সেটিকে কনডেনসেশন বলে, মানে আমরা বাষ্প থেকেও সেটিকে লিকুইডে পরিবর্তন করতে পারি, সেটিকে এই যে কনডেনসেশন বলবো, লেখা রয়েছে এখানে। সো ভেপারাইজেশন এবং কনডেনসেশন কি আমরা জেনে গেলাম। জাস্ট টেম্পারেচার ইনক্রিজের এবং ডিক্রিজের মাধ্যমে সে ঘটনা দুটি হয়ে থাকে। এর উল্টোটিও যদি আমরা টেম্পারেচার এবং প্রেসার ইনক্রিজ না করে যদি এই পয়েন্টে থাকাকালীন প্রেসার ইনক্রিজ করলাম, মানে টেম্পারেচার ইনক্রিজ ও ডিক্রিজ না করে এটি টেম্পারেচার ডিক্রিজ করছি এবং এটি টেম্পারেচার ইনক্রিজ, এটি টেম্পারেচার ডিক্রিজ। সো ইনক্রিজ ও ডিক্রিজ না করে টেম্পারেচার যদি আমরা প্রেসার ইনক্রিজ ও ডিক্রিজ করতাম, সো এই পয়েন্টে ছিলাম তো। সো আমাদের আমি কোন উদাহরণটি নিলাম, ফার্স্ট একটি উদাহরণ নিয়েছিলাম এই পয়েন্টে দেখো তুমি লিকুইড ছিলে, আবার সেকেন্ড যে উদাহরণ সেটি নিলাম আমরা এই পয়েন্টে যেখানে আমরা গ্যাস ছিলাম, মানে আমাদের পদার্থটি গ্যাস ছিল, আমরা ছিলাম না। সো পদার্থটি গ্যাস ও লিকুইড ছিল এই দুটি অবস্থার ক্ষেত্রে, যদি এই দুটি অবস্থার ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ ও ডিক্রিজ না করে প্রেসার ইনক্রিজ ও ডিক্রিজ করি, সেক্ষেত্রে কি হয় লক্ষ্য করো। সো প্রথমে লালটির ক্ষেত্রেই দেখি, যদি আমরা প্রেসার ইনক্রিজ করি সেক্ষেত্রে দেখো তুমি এই দিক বরাবর ভার্টিক্যালি অপরের দিক উঠবো, মানে ভার্টিক্যালি অপরের দিকে যাওয়া মানেই তো বললাম যে প্রেসার ইনক্রিজ করা। So, এই পয়েন্ট থেকে যদি আমি অপরের দিকে উঠি কি হবে, এখানে কোথাও পৌঁছবো এবং এখানে কোথাও আসা মানেই প্রেসার ইনক্রিজ করে কি করলাম, গ্যাস টু লিকুইড করে দিলাম। অর্থাৎ মলিকিউলগুলি খুব দূরে ছিল, তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কাজ করছিল না ঠিক মতো, অর্থাৎ বন্ড তৈরি করতে পারছিল না সেই ইন্টারমলিকুলার ফোর্সের জন্য, কিন্তু খুব প্রেসার দিয়ে তাদেরকে প্রেসার দেওয়ার মাধ্যমে তাদেরকে কাছাকাছি আনলে পর কি হচ্ছে, তাদেরকে কাছাকাছি আনলে পর তারা কিন্তু কাছাকাছি চলে আসছে, ধরে নাও এখানে এখানে চলে এলো এবং তাদের মধ্যে ইন্টারাকশন বৃদ্ধি পেল এবং তারা বন্ড তৈরি করতে পারলো এবং লিকুইড হয়ে গেল। সো প্রেসার ইনক্রিজের মাধ্যমে আমরা গ্যাস টু লিকুইড করে নিতে পারলাম, এটি হয়ে গেল। সেটিও একটি প্রসেস, মানে সেটির নামও কিন্তু কনডেনসেশন। প্রেসার ইনক্রিজের মাধ্যমেই করো বা টেম্পারেচার ডিক্রিজের মাধ্যমেই করো, যদি গ্যাস টু লিকুইড হয় সেটিকে আমরা কনডেনসেশন বলবো, এই যে এই পয়েন্টটি এখানে লেখা ছিল। এবং যদি লিকুইড টু গ্যাস হয় প্রেসার ডিক্রিজের মাধ্যমেও লিকুইড টু গ্যাস হতে পারে। এই যে খয়েরি রঙের তোমাকে মানে কালারটি দেখাচ্ছি আমি, লিকুইড, তার জন্য আমি ব্লু কালারই দেখাই, চলো সেই ব্লু কালারে এই অঞ্চলে ছিলাম আমরা, এই রিজনে কি ছিল, লিকুইড ছিল। এই লিকুইড থাকাকালীন যদি আমরা প্রেসার ডিক্রিজ করে দিই কি হবে, প্রেসার ডিক্রিজ করলে সেটি আবার গ্যাসে চলে এলো, লিকুইড টু গ্যাস হয়ে গেল। সেটিকে কি বলবো, লিকুইড টু গ্যাস হলে ভেপারাইজেশন কিসের মাধ্যমে করলাম, প্রেসার ডিক্রিজের মাধ্যমে। সো প্রেসার ইনক্রিজ ডিক্রিজের মাধ্যমেও কিন্তু আমরা ভেপারাইজেশন ও কনডেনসেশন করতে পারি, সেটি দেখলাম। ঠিক সেইভাবে যদি আমরা এই মেল্টিং ও ফ্রিজিং ব্যাপারটিকে দেখতে চাই, তুমি পাবে কি, হ্যাঁ প্রেসার ইনক্রিজ ও ডিক্রিজের মাধ্যমে মেল্টিং ও ফ্রিজিং হয়,
টেম্পারেচার ইনক্রিজ ও ডিক্রিজের মাধ্যমে মেল্টিং ও ফ্রিজিং হয়। মেল্টিং কখন? যখন সলিড টু লিকুইড চলে যাব, মেল্ট হয়ে গেল, গলে গেল, আমাদের আইসক্রিম গলে যায়। আইসক্রিম খুব ঠান্ডা থাকে, ঠান্ডা ঠান্ডা খেতে না পারলে কি হয়, একটু পরেই আইসক্রিম গলে ফুরিয়ে যায়। সো গলে ফুরিয়ে যাওয়া মানে মেল্ট হয়ে গেল। সলিড ছিল, ওই আইসক্রিম তো সলিড, সে সলিড টু লিকুইড হয়ে গেল, মেল্ট হয়ে গেল। আবার ফ্রিজিং, আইসক্রিমটি গলে গিয়েছে, তাকে আবার আইসক্রিম করতে হবে, মানে আইসক্রিম গলে জল হয়ে গিয়েছে, সেই জলকে আবার আইসক্রিম করতে হবে। কি করতে হবে? ফ্রিজ, মানে ফ্রিজ ইউজ করতে হবে। তো সেজন্য ফ্রিজিং। তো আইসক্রিম মেল্ট হয়ে যায়, গলে যায়। আবার অন্য বস্তুর ক্ষেত্রেও তুমি ধরতে পারো, লোহা মেল্ট হয়, লোহা গলে যায়। কত টেম্পারেচার? খুব হাই টেম্পারেচার লাগে। আমাদের আইসক্রিম যে টেম্পারেচারে গলে, সেই টেম্পারেচারে কিন্তু লোহা গলবে না, মানে সব মানুষ একই কথাতে গলবে না, ঠিক আছে? এটি এই খুব ভালো বাংলায় বললে, সবার জন্য স্পেসিফিক কিছু রয়েছে, স্পেসিফিক ব্যাপার রয়েছে। সো যাই হোক, মেল্টিংও বুঝলাম, ফ্রিজিংও বুঝলাম, সেটিও কিন্তু প্রেসার ইনক্রিজ ও প্রেসার ডিক্রিজের মাধ্যমে হয়ে থাকে, টেম্পারেচার ইনক্রিজ ও ডিক্রিজের মাধ্যমে হয়ে থাকে। এরপর আমাদের যে এই পয়েন্ট, সাবলিমেশন ও ডিপোজিশন, এই পয়েন্ট নতুন একটি, মানে নামগুলি নতুন, ফিজিক্স নতুন নয়। সো ডিপোজিশন নামটি তুমি শুনে থাকবে, যখন আমাদের ক্রিস্টালে বা ধরে নাও সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল তৈরি করতে, যখন আমাদের কোনো একটি গ্যাস বা কোনো একটি অ্যাটমকে বসাতে হয়, মানে তুমি পি এন ডায়োডের কথাই ভাবো না কেন, মানে পি যে আমাদের অ্যাটম ছিল বা এন অ্যাটম ছিল, সেই অ্যাটমের মধ্যে এন অ্যাটমের মধ্যে পি অ্যাটমকে সেট করতে হবে। কিভাবে করব? খুব কম সংখ্যক, জাস্ট অপর একটি গ্যাস ছেড়ে দেবো, মানে যখন গ্যাস এবং টেম্পারেচার ডিক্রিজ করব, সেই গ্যাসের টেম্পারেচার ডিক্রিজ করব, সেই গ্যাসটি ওই ক্রিস্টালে সেট হয়ে যাবে। অর্থাৎ ডিপোজিশনের মাধ্যমে তুমি মনে রাখবে যে অনেক কিছুই করা হয়। কি করা হয়? যে গ্যাস টু সলিড করা হয়, বাস। সো যদি গ্যাস টু সলিড হয়, সেটিকে আমরা ডিপোজিশন বলবো। এবং যদি উল্টোটি হয়, মানে সলিড ছিল ডাইরেক্ট গ্যাস হয়ে গেল, যেমন কর্পূর, কর্পূর গরম। সো কর্পূর থেকে যখন আমরা কি হলাম, গ্যাস চলে গেলাম, সলিড টু গ্যাস হয়ে গেলাম, আমরা হলাম না, ওই বস্তুটি হয়ে গেল, পদার্থটি হয়ে গেল, সেক্ষেত্রে সেটিকে সাবলিমেশন বললাম। তো সাবলিমেশন ও ডিপোজিশনটি মনে রাখবে। ডিপোজিশন মনে রাখার কোনো বেশি চাপ নেই, জাস্ট সাবলিমেশনটি মনে রাখবে, এবং বাকিগুলো তুমি জানোই, কনডেনসেশন, ভেপারাইজেশন, মেল্টিং, ফ্রিজিং, সাবলিমেশন, ডিপোজিশন। পদার্থগুলিকে এই ৬টি প্রসেসের মাধ্যমে ৩টি ফেজে আমরা নিয়ে যেতে পারি এবং আনতেও পারি। এবং কিছু পয়েন্ট রয়েছে এক্ষেত্রে, যেমন এ পয়েন্ট, এই পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে, এটিকে নতুন কালার দিয়ে দেখাই। কোন কালার দেখাবো? এই কালার দিয়ে দেখাই। চোখে পড়ার মতো কালার পাচ্ছি না, সো আমি চোখে পড়ার মতো কালার নিই। এই কালারটি নাই, চলো। সো এটি কি হচ্ছে, তাও একটু রংটি চোখে পড়ছে না, কি যে করা যায়, এটি নি। So, এই পয়েন্টে দেখো তুমি, পদার্থটি সলিডও রয়েছে, লিকুইডও রয়েছে, গ্যাসও রয়েছে। আমি যে উদাহরণ প্রথমে দিয়েছিলাম, ভাত খায়, ভাতের মধ্যে কি, ভাতে সলিডও রয়েছে, লিকুইডও রয়েছে। ভাতে যখন ভেপার বেরায়, মানে ভাতের যে, ভাতেও তো ভেপার আসে, সে সময় ভাতও কিন্তু ৩টি অবস্থাতে রয়েছে বলতেই পারি। মানে ভাতের যে মলিকিউল, সেটি ভেপার অবস্থায়, ভাতে কি রয়েছে, এক প্রকারের সুগার। সো সেটি কিন্তু ভেপার অবস্থায় বেরোতেও পারে, কে লক্ষ্য করেছে? সো সেটি কিন্তু ৩টি অবস্থায় রয়েছে। মানে আমরা বলতেই পারি যে ক্রিটিক্যাল পয়েন্ট, সেগুলি কিন্তু আমাদের বাস্তবে চোখে পড়ে না, ল্যাবরেটরি যেতে হবে, খুব ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার তৈরি করতে হবে না। তুমি বাস্তবে তোমার দৃষ্টি দিয়ে দেখলেই তুমি দেখতে পাবে যে এই ট্রিপল পয়েন্ট এবং ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, সেগুলি তুমি চোখেই, তোমার চোখের সামনেই রয়েছে, তুমি জাস্ট লক্ষ্য করছো না, ঠিক আছে? আমি যেমনটি বললাম ট্রিপল পয়েন্টের একটি উদাহরণ, সেভাবে সুপার ক্রিটিক্যালের উদাহরণ তুমি হওয়ার চেষ্টা করবে। সো যখন টেম্পারেচার খুব হাই হয়ে যাবে এবং প্রেসার খুব হাই হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে দেখো তুমি, আমি অন্যগুলির ক্ষেত্রে যেমন বললাম যে জাস্ট টেম্পারেচার ইনক্রিজের মাধ্যমে এই প্রসেসগুলি হয়, মেল্টিং, ফ্রিজিং, এটির ক্ষেত্রে হয় না। মানে এই বি পয়েন্ট ক্রস হয়ে যাওয়ার পর, বি পয়েন্টের যে টেম্পারেচার, এই টেম্পারেচার ক্রস হয়ে যাওয়ার পর যদি
তোমার গ্যাস থাকে পদার্থটি, সে গ্যাসটু যদি তুমি প্রেসার ইনক্রিজ করো সেটি কিন্তু আর লিকুইড হয় না। মানে এই লিকুইড রিজনটি তো এখানেও থাকার কথা। মানে এই লাইনটি দেখো তুমি এই এখানে যায়নি, এই লাইনটি এখানে যায়নি মানেই কি, তুমি এই লাইনটিকে ক্রস করলেও কিন্তু আর এই যে গ্যাস টু এই লাইনটি, এখানে কোনো লাইনই নেই, তাই এখানে তুমি যতই উঠো গ্যাস টু গ্যাসেই থেকে যাবে, এখানেও গ্যাস টু গ্যাসেই থেকে যাবে। আবার এই লিকুইডের জন্য তুমি যদি এ পয়েন্টটি ক্রস করে দাও, মানে এই ক্রিটিক্যাল প্রেসারকে এবং ক্রিটিক্যাল টেম্পারেচার এগুলিকে ক্রস করে দাও, মানে এই রিজনে তুমি যতই হাঁটা চলা করো কি না, মানে কি হবে, যদি তুমি লিকুইড থাকো লিকুইডই থেকে যাবে। মানে অবশ্যই সলিড টু লিকুইড হবে, কারণ এই লাইনটি এই ডি পয়েন্ট, এই ডি পয়েন্টেরও কিছু লিমিটেশন থাকবে। সো ডি পয়েন্টেরও একটি ক্রিটিক্যাল পয়েন্টের পর তুমি সলিড টু লিকুইড হতে পারবে না। মানে তুমি হতে পারবে, তুমি ইচ্ছা করলে অনেক কিছুই হতে পারে, ভগবানও হতে পারবে, জাস্ট চেষ্টা রাখো, বিশ্বাস রাখো। সো তুমি যে পদার্থটি নিয়েছো সেই পদার্থটিকে সলিড টু লিকুইড করতে পারবে না একটি ক্রিটিক্যাল টেম্পারেচার ও প্রেসারের পর। এটি এই মিনিং, কার মিনিং, টিসি ও পিসির, ক্রিটিক্যাল টেম্পারেচার ও ক্রিটিক্যাল প্রেসারের। এবং ট্রিপল পয়েন্টের যে প্রেসার সেটিকে পিটিপি, এবং ক্রিটিক্যাল ট্রিপল পয়েন্টের যে টেম্পারেচার সেটিকে টিপি। ট্রিপল পয়েন্ট সাফিক্সে টিপি বলছি, এই যে টিপি, এখানেও টিপি এখানেও টিপি, প্রেসারের জন্য পি আর টেম্পারেচারের জন্য টি। এগুলিকে বিজ্ঞানের ভাষায় শর্ট নোটেশন বলা হয়। সো এগুলির সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে যাও, তাই বিজ্ঞান তোমার সামনে সহজ হয়ে যাবে এগুলি বুঝতে পারলে। সেটি বুঝে নিলাম। এরপর আমরা একটি উদাহরণ নিই, কার জন্য নেব, চলো আমরা ড্রাই আইস বা সিও টুর জন্য নিয়ে নিই। কেন ড্রাই আইস বলি, সো আমরা উদাহরণ নিতে চলেছি একটি বাস্তবে যা দেখে থাকি। চলো প্রথমে আমরা সিও টুর জন্যই নিয়ে নিই। যদি আমরা সিও টু কে দেখি, এই যে সিও টু আমাদের চোখের সামনে চলে এসেছে। সো সিও টু কে আমরা একটি নতুন জায়গায় নিই, যে কাজটি করলাম সেটি যেমন থেকে যায়। এক্ষেত্রে আমরা দেখব সেম ফেজ ডায়াগ্রাম, আগেরটির মতোই, কিন্তু এক্ষেত্রে একটি নির্দিষ্ট ম্যাটেরিয়াল নিয়েছি। আগেরটি সমস্ত পদার্থের জন্য, এটি যেটি দেখলাম আমরা সেটি সমস্ত পদার্থের জন্য, এবং এখন যেটি দেখতে চলেছি সেটি কার জন্য, সিও টুর জন্য। ফেজ ডায়াগ্রাম অফ সিও টু, অপরটি জেনারেল ফেজ ডায়াগ্রাম, এবং এটি হচ্ছে সিও টুর জন্য ফেজ ডায়াগ্রাম। কার্বন ডাইঅক্সাইডের জন্য কি হবে দেখো, হরিজন্টাল অ্যাক্সিস বরাবর টেম্পারেচার ইনক্রিজ হবে এবং ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর প্রেসার ইনক্রিজ হবে। এবং এক্ষেত্রে মজার বিষয় এই প্রেসার, এক্ষেত্রে প্রেসার কত, এক্ষেত্রে প্রেসার হচ্ছে 5.1 atm। তো 5.1 atm প্রেসার, সেক্ষেত্রে মজার বিষয় কি, কারণ আমাদের যে 1 অ্যাটমসফেরিক প্রেসার সেটি কিন্তু এখানে লাই করবে। আমি যে বললাম স্কেলিং, এটি যদি 1 হয়, এটি যদি 2 হয়, এটি যদি 3 হয়, এটি যদি 4 হয়, এটি 5, সেক্ষেত্রে দেখো তুমি, মানে এটি 1 2 3 4 5, তো এভাবে ইনক্রিজ হচ্ছে প্রেসার। এবং 1 atm প্রেসার কোথায় থাকবে, সামথিং এই পয়েন্টে থাকবে বা তারও নিচে থাকবে। ভালোভাবেই বুঝিয়ে দিই যে আমাদের 1 atm, এটি যদি স্কেলিং করো, আমি বড় করে দেখিয়ে দিই, এই যে 5.1 atm প্রেসার, 5.1 atm প্রেসার যদি এটি হয়, সেক্ষেত্রে 1 atm প্রেসার কোথায় হবে, এটিকে স্কেল হিসেবে ভাগ করো তুমি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি এবং এখানে একটি। সো এটি যদি 1.1 হয়, এটি যদি 2.1 হয়, এটি 3.1, এটি 4.1, এটি 5.1। সো এইভাবে কিন্তু প্রেসার ইনক্রিজ হচ্ছে, যত তুমি অপরে উঠবে তত প্রেসার ইনক্রিজ হচ্ছে। এটি 1.1 atm, এখানে 4.4 atm। প্রেসার এভাবে ইনক্রিজ হলো। এবং আমরা আমাদের যে বাস্তব জগতের প্রেসার, আমরা যে এনভায়রনমেন্টে রয়েছি, আমাদের পরিবেশে, সেটি সেক্ষেত্রে প্রেসার কত, 1.1, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 1.1 হতে পারে, মানে তার থেকে বেশিও হতে পারে। জেনারেলি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবং টেম্পারেচার কত হয়, টেম্পারেচার হয় জেনারেলি খুব কম,
যে বললাম 30 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এখানে রয়েছে -57 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এক্ষেত্রে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 টু মাইনাস যদি 56 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নেওয়া হয়, এবং 1 অ্যাটমসফেরিক প্রেসার তো রয়েছেই, এই রিজনের মধ্যে কি পাবে তুমি, মানে মানে টেম্পারেচার যদি কমই দেওয়া হয়, -56 ডিগ্রি থেকে কম টেম্পারেচারটি, আমাদের বাস্তব মানে বাস্তব যে যেখানে থাকছি সেক্ষেত্রে এত টেম্পারেচার জেনারেলি হয় না। সো ড্রাই আইস পাওয়ার জন্য কি করতে হবে, আমরা আমরা যে এই রিজনে রয়েছি তার থেকে টেম্পারেচার ডিক্রিজ করতে হবে। টেম্পারেচার ডিক্রিজ করলে কি পাবে, যে আমাদের সিও টু কে তুমি সলিড অবস্থায় পাবে, সলিড সিও টু পাবে, তাই সেটিকে আমরা কি বলবো, ড্রাই বলবো। সলিড মানে ড্রাই, লিকুইড নয়। তাই ড্রাই আইস বা সিও টু আমরা পেয়ে থাকি 1 অ্যাটমসফেরিক প্রেসারে, এবং সেই কারণেই সিও টু কে ড্রাই আইস নামও দেওয়া হয়ে থাকে। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় কি, যে স্লোপ, এই যে লাইন, এই লাইনটির স্লোপটি বি টু, যে বি গেছে লাইন, যে লাইনটি মিট করছে বি টু এ, সেই স্লোপটি কিন্তু পজিটিভ স্লোপ। আমরা যদি এটি এক্স অ্যাক্সিস আঁকি, এটি ওয়াই অ্যাক্সিস, মানে এটি এক্স এবং এটি ওয়াই। সো দেখো তুমি, এটি এভাবে আসছে এবং এটি পজিটিভ স্লোপ। কখন নেগেটিভ স্লোপ হতো, যদি লাইনটি তোমার এভাবে আসতো। এই লাইনগুলি সব কিন্তু নেগেটিভ স্লোপ। মানে আমরা যদি এটি ভার্টিক্যাল অ্যাক্সিস আঁকলাম, ভার্টিক্যাল অ্যাক্সিসের সঙ্গে ভার্টিক্যাল ভাবে থাকলে সেটি কিন্তু কোনো স্লোপ দেয় না। সেটি স্লোপ দেয় 90 ডিগ্রি স্লোপ দেয়, এবং সেটিকে পজিটিভই বলতে পারি। কিন্তু এই 90 থেকে একটু যদি বেঁকে গিয়েছে, মানে 90 দিক থেকে যদি এদিক অ্যান্টি ক্লকওয়াইজ গিয়েছে, সেটি কিন্তু নেগেটিভ স্লোপ। যদি পজিটিভ দিকে গিয়েছে, মানে এভাবে গিয়েছে, এভাবে এভাবে যাই হোক, এগুলি এভাবে যতগুলি যাচ্ছে সেগুলি কিন্তু পজিটিভ স্লোপ, এবং উল্টো দিকে যতগুলি যাচ্ছে সেগুলি কিন্তু নেগেটিভ স্লোপ। সো এটি ভার্টিক্যাল অ্যাক্সিস আরেকবার দেখিয়ে দিই। ভার্টিক্যাল অ্যাক্সিসের সঙ্গে লাল যেগুলি আঁকবো সেগুলি নেগেটিভ স্লোপ, অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিসের সঙ্গে যদি এদিকে সরে যায়, ওইদিকে সরে যাওয়া মানে কি, এভাবে 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 যত তুমি ঘুরছো তত তোমার কি স্লোপ, নেগেটিভ স্লোপ ইনক্রিজ হচ্ছে, আরো নেগেটিভ স্লোপ, এগুলি নেগেটিভ স্লোপ হয়ে গেল। পজিটিভ স্লোপ কি হবে, আমাদের এদিকে যেতে হবে। ভার্টিক্যাল যে অ্যাক্সিস, সবুজ রঙের যে অ্যাক্সিস দেখলাম, অ্যাক্সিসের থেকে এদিকে তাকে ফ্লিপ হয়ে থাকতে হবে। এটি 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 এগুলি সব কিন্তু পজিটিভ স্লোপ। তো এক্ষেত্রে দেখো, আমরা এই লাইন, এখানে এক্ষেত্রে যে লাইনটি দেখলাম সেটি কিন্তু পজিটিভ স্লোপ দেখাচ্ছে, অর্থাৎ সিও2 এর ক্ষেত্রে পজিটিভ স্লোপ পাওয়া মানে, আমরা যদি প্রেসার ইনক্রিজ করি একটা সার্টেন পয়েন্টের পর, সেক্ষেত্রে লিকুইড টু সলিড পেয়ে যায়। অর্থাৎ উদাহরণ হিসেবে দেখিয়ে দিই, ধরে নাও আমাদের এই টেম্পারেচার রয়েছে, এই টেম্পারেচারে বা তারও কাছে নাও, এই পয়েন্টে, এই পয়েন্টে ধরে নাও আমাদের সিও2 ছিল, মানে এত টেম্পারেচারে আমাদের সিও2 ছিল, আর 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 এত প্রেসারে আমাদের সিও2 ছিল। এত প্রেসার এবং এত টেম্পারেচারের মধ্যে আমাদের সিও2 থাকা অবস্থায় কি করি, যদি আমরা এরপর প্রেসার ইনক্রিজ করি, প্রেসার ইনক্রিজ করলে কি হবে দেখো, প্রেসার ইনক্রিজ করলে এই অপরের দিক বরাবর উঠতে হবে আমাদের, এবং অপরের দিক বরাবর উঠলে এই পয়েন্টে কি হচ্ছে, সলিডই থেকে যাচ্ছে। এটি সোজাসুজি যদি আঁকি, আমাদের গ্যাস টু, এই পয়েন্টে গ্যাস ছিল, গ্যাস টু কিন্তু সলিড থেকে যাচ্ছে। এদিক বরাবর তুমি যতই উঠো, তোমার কি হচ্ছে, এই যে লাইন, এই লাইনটি ভালোভাবে দেখাচ্ছি, এই পয়েন্টে তুমি ছিলে, গ্যাস বোঝানোর জন্য অন্য একটি হলুদ কালার দেখিয়ে দিচ্ছি, এই পয়েন্টে তুমি ছিলে এই টেম্পারেচার এবং প্রেসারের জন্য। তার থেকে তুমি যদি প্রেসার ইনক্রিজ করো, কি হচ্ছে, প্রেসার ইনক্রিজ করলে সলিড হয়ে যাচ্ছে। ওই যে বললাম ইন্টারমলিকুলার ফোর্স ইনক্রিজ পাচ্ছে, বন্ড তৈরি হচ্ছে এবং সলিডই থাকছে। স্লোপ পজিটিভ হওয়ার কারণে সলিড টু সলিডই থাকছে, এরপর তুমি যত ইনক্রিজ করো তুমি সলিডই পাবে। সলিড টু লিকুইড পেতে গেলে তোমাকে টেম্পারেচার ইনক্রিজ করতে হবে, এদিকে যেতে হবে। আবার লিকুইড টু সলিড যদি তুমি চাও, তোমাকে উল্টো দিকে যেতে হবে, মানে টেম্পারেচার ডিক্রিজ করতে হবে। টেম্পারেচার ডিক্রিজ না করতে চাইলে প্রেসার ডিক্রিজ করো। তো এইভাবে বিভিন্ন পদ্ধতিতে তুমি করতে পারবে। মেন যে বিষয় সেটি তোমাকে বুঝিয়ে দিলাম, যে 1 অ্যাটমসফেরিক প্রেসারে কেন এটিকে ড্রাই আইস বলা হয়, এবং এর পজিটিভ স্লোপের
কি মানে কেন পজিটিভ স্লোপ এবং তার সেটি কি রিপ্রেজেন্ট করে। এরপর অন্য একটি উদাহরণ নিচ্ছি, কি নেব, এরপর নেব আমরা অক্সিজেনের জন্য। সো আমরা এরপর দেখব সরি H2O এর জন্য। সো H2 এর জন্য দেখে নেব, তবেই আমাদের কাজ শেষ। চলো দেখে নিই কোথায় H2O আছে। এই তো H2O আমাদের চোখের সামনে চলে এসেছে। এরপর আমরা H2O নিয়ে ডিসকাস করব, মানে H2O এর ফেজ ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করব। চলো, তবে আমাদের আজকের মতো ছুটি। এক্ষেত্রে পাশাপাশি রাখলাম আমরা CO2 এবং H2O কে। কেন রাখলাম একটু পরেই ক্লিয়ার হবে। দেখো, তুমি CO2 এর ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার যেখানে পেয়েছিলে, সেই কিন্তু সে অবস্থায় মানে ট্রিপল পয়েন্টটি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে অনেক ওপরে। কিন্তু ওয়াটারের ক্ষেত্রে যে ট্রিপল পয়েন্ট, সেই ট্রিপল পয়েন্টটি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের নিচে। সেই কারণে কি হয়, সে কারণে ওয়াটারের আমরা সাধারণ অবস্থায় ওয়াটারকে কি পাই, ওয়াটারকে ওয়াটার অবস্থায় পাই, মানে লিকুইড অবস্থায় পাই। এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকার কারণে আমরা সেটি পেয়ে থাকি, মানে আমরা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে তো আমরা সাধারণত আছি। সো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং তার করসপন্ডিং যে টেম্পারেচারের রেঞ্জ 100 ডিগ্রি টু যেটি বললাম আমরা সাধারণত ওয়েস্ট বেঙ্গলের। সো এই রিজনেই থাকি। এই রিজনের টেম্পারেচার এবং এই রিজনের প্রেসার ওয়াটার H2 কে কি পায়, লিকুইড পায়। তাই সেটি ওয়াটারকে লিকুইড হিসেবে পেয়ে থাকি সাধারণত। এবং এরপর যদি আমরা এক্ষেত্রে মজার বিষয় দেখতে চাই, সেটি হবে কি, এক্ষেত্রে দেখবো যে স্লোপটি নেগেটিভ। লাল কালার দিয়ে দেখাচ্ছি এই লাইনটি ওয়াটার মানে লিকুইড টু সলিডের মধ্যে যে লাইন, সেই লাইনটি কিন্তু নেগেটিভ স্লোপ দিচ্ছে। এবং নেগেটিভ স্লোপের কারণে কি হবে, যখন তুমি প্রেসার ইনক্রিজ করবে, সেক্ষেত্রে ধরে নাও এই পয়েন্টটি দেখাচ্ছি, এক্ষেত্রে তুমি কি ছিলে, ওয়াটার ভেপার ছিল। কোনো কারণে তুমি ওয়াটার ভেপার তৈরি করেছো, মানে খুব লো প্রেসার আর টেম্পারেচার লো, সেভাবে তুমি ওয়াটার ভেপার তৈরি করেছো। সো ভেপার থেকে তুমি কি চাইছো, যে আমি লিকুইড করবো। ভেপার থেকে কি মানে এক্ষেত্রে দেখো তুমি এই ভেপার টু প্রেসার ইনক্রিজ করে কি পেলাম আমরা, সলিড পেয়ে গেলাম CO2 এর জন্য বলছি। এবং এক্ষেত্রেও কি হবে, যদি আমরা প্রেসার ইনক্রিজ করি, সলিড হয়ে যাবে। হ্যাঁ, এই পয়েন্টে সলিড হয়ে গেল, এই পয়েন্টে সলিড হয়ে গেল। এরপরও যদি আমরা প্রেসার ইনক্রিজ করি, কি হচ্ছে, আমরা লিকুইড রিজনে পৌঁছে গেলাম। মানে বরফ বরফ কি হয়ে গেল, গলে জল হয়ে গেল। আইসক্রিমকে যদি চাপ দাও, আইসক্রিম কিন্তু গলে যায়। সো নেগেটিভ স্লোপ থেকে এটিই পাই আমরা, কি পাই, যে প্রেসার ইনক্রিজের সঙ্গে সে অবস্থার পরিবর্তন করে। প্রেসার ইনক্রিজের সঙ্গে সেটি সলিড থাকে না, আইস থাকে না, আইস কিন্তু গলে জল হয়ে যায়। এটি ওয়াটারের ক্ষেত্রেই দেখা যায়। এবং ওয়াটারের ক্ষেত্রে আরো মজার বিষয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে তার ম্যাক্সিমাম হয়, সেগুলি তুমি দেখবে এরপর। আমি এখানে আজকে মতো এখানেই শেষ করছি, এবং পরে যদি কখনো সময় পাই আরো এটি নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।